নমস্কার। আজকে আমরা যার মুখোমুখি হয়েছি তিনি হলেন প্রফেসর বর্ষণজিৎ মজুমদার, আমেরিকার ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটির প্রফেসর অফ মলিকিউলার জেনেটিক্স এবং প্রথিতযশা ভাইরোলজিস্ট ও ইমিউনোলজিস্ট। প্রফেসর মজুমদারের কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে। আমরা এই মুহূর্তে যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি সেখান থেকে তারাই আমাদেরকে ভালো একটা জায়গায় পৌঁছে দিতে পারেন। কিভাবে পারেন, তাদের গবেষণা, তারা কি কাজ করছেন, এই বিস্তৃত তথ্যগুলো জেনে নেব আমরা প্রফেসর মজুমদারের কাছ থেকে। প্রফেসর মজুমদার, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। প্রফেসর মজুমদার, একেবারে প্রথমে যেটা জানার সেটা হচ্ছে আমাদের অনেকের মধ্যে কিন্তু ভীষণভাবে একটা দোনামোনা কাজ করছে বলা যেতে পারে যে ভ্যাকসিন নেব না। এখনও অনেক লোক রয়েছেন যারা ভ্যাকসিন নিচ্ছেন না, একটা ভ্যাকসিনও নেননি, আবার কেউ কেউ হয়তো ডাবল ভ্যাকসিন নেননি। তাদের জন্য আপনার মেসেজটা ঠিক কী? আমি সবাইকে শুধু একটা কথাই বলবো, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব দুটো ভ্যাকসিনের ডোজ নিয়ে নিন। এই কথাটা কেন বলছি না, অনেকে হয়তো ভাবতে পারেন না এই তো একটা ভাইরাস, এখন ভেরিয়েন্ট আসছে, কোন ভ্যাকসিন কাজ করবে না করবে। যতই ভেরিয়েন্ট আসুক, এখন তো দেখছেন ওমিক্রন এসছে, যেটা ভ্যাকসিনেটেড ইন্ডিভিজুয়ালকেও ইনফেক্টেড করছে, সেটাও সত্যি। কিন্তু যেটা সবথেকে বড় সত্যি, যেটা আপনাদের কে জানতে হবে, সেটা হচ্ছে পরিসংখ্যান কিন্তু এখনও বলছে, খুব স্ট্রংলি বলছে, যে যারা ভ্যাকসিনেটেড হয়েছেন তারা ভেরিয়েন্ট ভাইরাস দিয়ে বা ওমিক্রন ভাইরাস বা ডেল্টা বলুন, এদের দিয়ে এইসব ভেরিয়েন্ট SARS-CoV-2 দিয়ে ইনফেক্টেড হবে না তার কোনো গ্যারেন্টি নেই। তারা ইনফেক্টেড হতে পারেন। তবে প্রশ্ন উঠতে পারে যে তাহলে ভ্যাকসিন নিয়েও যদি ইনফেক্টেড হই তাহলে আমার ভ্যাকসিন নিয়ে কী লাভ? এটা একটা প্রশ্ন। তো সেই সব প্রশ্নের উত্তরে আমি বলবো আপনাকে কিন্তু পরিসংখ্যানে ফিরে যেতে হবে। পরিসংখ্যান যদি দেখেন, যারা ভ্যাকসিন নিয়ে ইনফেক্টেড হয়েছেন তাদের মারাত্মক অসুস্থতার হার অনেক 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 কম, তাদের হসপিটালাইজেশন রেট কম, তাদের আইসিইউ ভর্তি কম। এখানে না কোনো 0-1 বলে কোনো কথা নেই, আপনাকে ভাবতে হবে কম না বেশি। এই সূত্রে তাদের পার্সেন্টেজ, ওই সব লোকরা খুব মারাত্মক অসুস্থ হয়েছেন তার পার্সেন্টেজ অনেক কম দেন যারা ভ্যাকসিন নেননি। সুতরাং এর থেকে আর স্ট্রং যুক্তি কি হতে পারে? ভ্যাকসিন ওয়ার্কস নো ম্যাটার হোয়াট ভেরিয়েন্ট ইজ, ভ্যাকসিন উইল সেভ ইয়োর লাইফ। আচ্ছা, এই জায়গাতে একজন গবেষকের একটা কথা পেলাম আর কি। তিনি বলছেন যে ভ্যাকসিনটা হচ্ছে একটা লং টার্ম সলিউশন, যেটা আমরা হয়তো অন্য অ্যান্টিভাইরাল ড্রাগ থেরাপি করা হচ্ছে বা আরও মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি করা হচ্ছে, বিভিন্ন ধরনের থেরাপি বা ট্রিটমেন্ট চলছে, কিন্তু সেগুলো হচ্ছে শর্ট টার্ম ট্রিটমেন্ট শেষ হয়ে গেল, আবার আপনি এফেক্টেড হতে পারেন। কিন্তু যেটা ভ্যাকসিনেটেড ক্ষেত্রে বলা হচ্ছে যে যারা ভ্যাকসিনেটেড হচ্ছেন তাদের একটা লং টার্ম সলিউশন, অনেক দিন ধরে সে একটা প্রোটেকশন থাকছে, কারণ বডিতে কোভিড ভাইরাসের এগেনস্টে একটা প্রোটেকশন তৈরি করা শেখানো হচ্ছে বডিকে এই ভ্যাকসিনের মাধ্যমে। একটা হচ্ছে মাছ তাকে একদিনের জন্য খাওয়ানো হচ্ছে, আর একটা তাকে মাছ ধরতে শেখানো হচ্ছে যাতে সে পরবর্তীকালে সেই মাছ ধরে খেতে পারে। একটা কথা বলে নিই, ভ্যাকসিন আর অ্যান্টিভাইরাল কি বলুন, মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি বলুন, তার মধ্যে কিন্তু একটা চরিত্রগত আলাদা জিনিস। এই দুটো কিন্তু এক নয়। ভ্যাকসিনের কাজ হচ্ছে প্রোটেক্ট করা, ভ্যাকসিন নিলে ইউ উইল বি মোর প্রোটেক্টেড। কিন্তু যে সমস্ত ড্রাগ, ধরুন মলনুপিরাভির বলুন কি অ্যান্টিভাইরাল যে সমস্ত ড্রাগ বলুন, যেগুলো আপনি নিচ্ছেন, সেগুলো কিন্তু আপনাকে প্রোটেক্ট করবে না। অসুখটা হলে পরে ওটা খেলে, আপনি না খেলে যদি 10 দিনে সেরে যেত, ওটা খেলে পরে 3 দিনে কি 4 দিনে সারছে, কিন্তু সেটা কিন্তু আপনার রোগটাকে প্রোটেক্ট করছে না। এবং অ্যান্টিবডি থেরাপি, এত এক্সপেন্সিভ অ্যান্টিবডি থেরাপি, অ্যান্টিবডি থেরাপি কিন্তু ফেল করার চান্স অনেক বেশি। ইভেন ওমিক্রনের ক্ষেত্রেই অ্যান্টিবডি থেরাপি কিন্তু সেভাবে কাজ করছে না। আপনি দেখবেন ICMR রিসেন্টলি অ্যান্টিবডি থেরাপিকে ওই লিস্টের থেকে বাদ দিয়েছে, কারণ আমার তো মনে হয় এটা খুবই যুক্তিসঙ্গত, কারণ অমিক্রনের ক্ষেত্রে খরচ সাপেক্ষ এবং অতটা এফিশিয়েন্টও নয়।
মানে কি বলে অ্যান্টিবডির আর অমিক্রনের ক্ষেত্রে, কারণ অমিক্রন অ্যান্টিবডি রেসপন্সকে এড়িয়ে যেতে পারে, দ্যাট ইজ নোন। আচ্ছা, এই জায়গাটা একটু জানতে চাই যে ওমিক্রন এবং ডেল্টা ভ্যারিয়েন্ট এই দুটো নিয়ে আমরা সবাই মানে সাধারণ মানুষজনও এখন এই দুটো টার্মের সঙ্গে খুব পরিচিত। করোনা ভাইরাস মিউটেট করছে, সুতরাং করোনা ভাইরাসের বিভিন্ন রূপগুলো আমরা দেখতে পাচ্ছি। একটু যদি বলেন যে এই ডেল্টা ভ্যারিয়েন্ট এবং ওমিক্রন এই দুটোর মধ্যে ঠিক পার্থক্যটা কোথায়? SARS-CoV-2 একটা আরএনএ ভাইরাস। এটা আরএনএ ভাইরাস মানে হচ্ছে তার দেহের মেন পার্টটা হচ্ছে আরএনএ, মানে রাইবো নিউক্লিক অ্যাসিড, মানে দুরকম হয়, আরএনএ ডিএনএ ভাইরাসও আছে, আরএনএ ভাইরাসও আছে। তো SARS-CoV-2 হচ্ছে আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসটা তৈরি হয়, তার মধ্যে বিভিন্ন সংকেত আছে, নিউক্লিওটাইডগুলো এরকম প্রায় 30,000 সংকেত আছে এই SARS-CoV-2-র মধ্যে। তো এই আরএনএ ভাইরাসের একটা চরিত্রই হলো যে আরএনএ ভাইরাস ওই ভেতরের যে জেনোমিক মেটেরিয়াল আমরা বলি, যে আরএনএর যে দেহটা, সেই দেহটাকে মানুষের কোষের মধ্যে ঢুকে তার প্রথম কাজ হলো সেই আরএনএর দেহটাকে কপি করা। মানে যদি আপনি জেরক্স কপি ভাবেন, তাহলে এই ভাইরাসের জেরক্স মেশিনটা হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ বলে একটা এনজাইম, যে এনজাইমটা ওই আরএনএটাকে কপি করে চলেছে মানে সারাক্ষণ। সেটাই ভাইরাসের মূল লক্ষ্য, কী করে নিজেকে বাড়াবো মানে কপি করে চলেছে। এই প্রসেসটাকে বলে রেপ্লিকেশন। তো এই প্রসেসটা করার সময় তাই ওই কিছু যখন একটা থেকে আরেকটা কপি করার সময় কিছু ভুল হয়ে যায়। মানে ধরুন একটা ছবিতে যে জায়গাটা লাল, সেই জায়গাটা একটু নীলচে হয়ে গেল, কি দু একটা বেগুনি স্পট চলে এলো, এরকম ভুল হয়ে যায়। আমি খুব সংক্ষেপে বোঝানোর জন্য বলছি। তো এই ভুলগুলো হচ্ছে ওই আরএনএ সংকেতগুলো, যেমন ACGTU, এই সংকেতগুলো না দু একটা চেঞ্জ হয়ে যায়, এর জায়গায় জি এসে গেল, জির জায়গায় সি এসে গেল, এরকম। তো এই চেঞ্জ হয় কেন না, ওই আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজের সবসময় চেঞ্জ হচ্ছে, কিন্তু ওই এনজাইমটার আবার একটু প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আছে, যেগুলো ভুলভাল হয় সেগুলোকে আবার কারেক্ট করে দেয়। কোনো সময় কারেক্ট করতে ভুলে যায়, কারেক্ট করা হয় না, তখন নতুন একটা নিউক্লিওটাইড হয়ে গেল। তার মানে ওই পোর্শনটা থেকে, ধরুন আরএনএ থেকে ভাইরাসের প্রোটিন তৈরি হয়, আরএনএর সংকেত যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে প্রোটিনের সংকেতও চেঞ্জ হয়ে যেতে পারে, প্রোটিনের সিকোয়েন্স চেঞ্জ হয়ে যেতে পারে। মানে এবার অ্যান্টিবডি কিভাবে কাজ করে, ধরুন অ্যান্টিবডি ওই ভাইরাসের প্রোটিনটার সাথে আটকে গিয়ে তাকে অকজ করে দেয়। মানে ধরুন এস প্রোটিন, সমস্ত দেখবেন ভ্যাকসিন কি অ্যান্টিবডি থেরাপি বেশিরভাগই স্পাইক প্রোটিন এগেনস্টে। স্পাইক প্রোটিন মানে হচ্ছে ওই ভাইরাসের মাথার ওপরে যে কাটা যেটা থাকে, সেটা দিয়ে ও মানব দেহকোষের S2 বলে একটা গ্রাহক প্রোটিন আছে, যাকে বলে রিসেপ্টর প্রোটিন, সেই প্রোটিনের গায়ে আটকে গিয়ে মানব দেহকোষ সেটাকে ইন্টারনালাইজ করে নেয়, ভেতরে ঢুকিয়ে নেয়। এই একবার ঢুকে গেল, ব্যাস ভেতরে রেপ্লিকেট করতে শুরু করে দিল। তো এই যে প্রথম যে স্ট্রেনটা হয়েছিল উহানের, যে চায়নাতে, তারপর থেকে যেটা মাদার স্ট্রেন, তারপর থেকে কিন্তু ক্রমাগত এই মিউটেশন হতে চলেছে। তাহলে এই মিউটেশন হওয়ার ফলে কি হচ্ছে না, মিউটেশন হওয়ার ফল যে সবসময় খারাপ হবে তা কিন্তু নয়। মানে ভাইরাসের টেন্ডেন্সি হলো মিউটেশন করা, এবং মিউটেশন কেন করছে ভাইরাস না, কিভাবে আরও এফিশিয়েন্টলি ইনফেক্ট করবে সেলকে। মানে উহান স্ট্রেনের স্পাইক প্রোটিনের সিকোয়েন্স যা ছিল, এখন অমিক্রন বা ডেল্টার স্পাইক প্রোটিনের সিকোয়েন্স অনেক চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হচ্ছে না, এই স্পাইক প্রোটিনটা হচ্ছে, যদি আপনি এটাকে যদি চাবি ভাবেন, এটা হচ্ছে ভাইরাসের চাবি। এই চাবিটা দিয়ে সে মানব দেহকোষের S2 রিসেপ্টরের তালাটাকে খুলে ফেলে। এই তালাটাকে খোলার জন্য যত এফিশিয়েন্টলি খুলে ফেলতে পারে, মানে একবার ঘোরালেই খুলে ফেললো, সেটা হচ্ছে এফিশিয়েন্ট। মানে আগের স্ট্রেনগুলো চট করে মানে 2-3 বার চেষ্টা করতে হতো ভাইরাসকে। আমি খুব ক্রুড ল্যাঙ্গুয়েজে বলছি, সেটাকে যদি আপনি বৈজ্ঞানিক টার্মে বলতে চান, যাকে বলা হয় অ্যাফিনিটি কনস্ট্যান্ট বা কেডি ভ্যালু, আমি ওইদিকে যাচ্ছি না। তো খুব মানে কি বলবো, পারদর্শিতার সাথে ঢুকে যেতে পারে, কিন্তু ভাইরাস সবসময় চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমি আরও বেশি সেলকে ইনফেক্ট করব, কীভাবে আমি আরও বেশি সেলকে, তার মানে আমার চাবিটাকে সব সময় ঘষা মাজা করে যাচ্ছে, যেন এক চান্সেই খুলে ফেলতে পারে, যেন অল্প সময়ের মধ্যেই খুলে ফেলতে পারে। অমিক্রন হচ্ছে ওই প্রথম স্ট্রেন থেকে শুরু করে আলফা, বেটা, ডেল্টা স্ট্রেন, অনেক রকম স্ট্রেন তো হলো। অমিক্রন হচ্ছে স্পাইক প্রোটিনের মধ্যে আরও ডেল্টার থেকে আরও 30 থেকে 32টা বেশি মিউটেশন হয়েছে, যার ফলে
সে খুব এফিসিয়েন্টলি ওই রিসেপ্টরের তালাটাকে খুলে ফেলতে পারছে। এবং যেমন ধরুন স্পাইক প্রোটিনের একটা জায়গা আছে যাকে বলে S1S2 ফিউরিন ক্লিভেজ সাইট, যেটা সেই ক্লিভেজ সাইটটায় এই অমিক্রনে চরম মিউটেশন হয়ে গেছে, যার ফলে তাকে আর কোনো চেষ্টাই করতে মানে ওর S2 রিসেপ্টরের সামনে আসলেই ঢুকে পড়তে। এই জন্যই অমিক্রন হচ্ছে অনেক বেশি ইনফেক্টিভ। আরও একটা কথা ভুলে গেলে চলবে না, ইনফেক্টিভিটি আর ভিরুলেন্স কিন্তু এক নয়। মানে ভিরুলেন্স মানে হচ্ছে কত বেশি ক্ষতি করতে পারে সেলের। তো এখন দেখুন অলরেডি কাজ শুরু হয়ে গেছে, অমিক্রন কিন্তু লাংয়ের সেলকে ইনভেড করতে পারছে না। মানে বেশিরভাগ সময় আপার রেসপিরেটরি ট্র্যাকের মধ্যেই একটু জ্বর জ্বালা হয়েই, কিন্তু এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা যে লাংকে ক্ষতি করার ক্ষমতা ওমিক্রন ভাইরাস, তার মানে এই দুটো আলাদা। সে ঢুকেছে এফিশিয়েন্টলি, সে অ্যান্টিবডিকে এড়িয়ে যাচ্ছে এফিশিয়েন্টলি, কিন্তু দেহের ক্ষতিটা ডেল্টার থেকে কম করছে। এই জায়গাটাতে একটু প্রফেসর মনিন্দ্র একটু জানতে চাইবো, যেটা আপনি বলছেন যে তার কপি হচ্ছে এবং কপি করতে গিয়ে তার প্রুফ রিডিং হচ্ছে, তার সত্ত্বেও তারপরে সে মিউটেশন হচ্ছে এবং সে আরও এফিশিয়েন্টলি চাবি খুলতে পারছে, ব্যাপারটা তো এই জায়গায়। কিন্তু হোস্ট কি করছে? মানব শরীর সে তো সবসময় চেষ্টা করে যে বাইরের থেকে যে কোনো একটা অ্যান্টিজেন ঢুকলে সেই অ্যান্টিজেনের এগেনস্টে একটা প্রোটেকশন তৈরি করা, একটা অ্যান্টিবডি তৈরি করা। এইবার এটাও একটা কিন্তু প্রচুর গবেষণা হয়েছে, আমার নিজের গবেষণাও এর সাথে জড়িত আর কি। আমিও SARS-CoV-2 নিয়েই কাজ করি। শুনুন, আমাদের ভাইরাস, সত্যি কথা বলতে গেলে কিন্তু ভাইরাস পার্টিকেল ইটসেলফ মানব শরীরে কোনো ক্ষতি করে না। কেন ক্ষতিটা হয়? যখন ভাইরাস ফরেন পার্টিকেলস হিসেবে ঢুকে এবার হোস্ট সেল, আমাদের শরীর সব ভেবে বসলো যে তো চরম শত্রু ঢুকেছে, তার মানে সে তখন ওই ইমিউন সেলগুলোকে চরম অ্যাক্টিভেটেড করে দেয়। ম্যাক্রোফাজ বলুন, তো আপনার NK সেল বলুন, আরও যত ইমিউন সেল আছে তারা চরম টি সেল চরম অ্যাক্টিভেটেড হয়ে যায়। অ্যাক্টিভেটেড হয়ে ওই সব সেলগুলোর মধ্যে থেকে মানে আনকন্ট্রোলভাবে সাইটোকাইন বেরোতে শুরু করে, TNF আলফা, ইন্টারফেরন গামা, তার মানে এটাকে বলে সাইটোকাইন স্টর্ম। এটাই হচ্ছে অসুস্থতার কারণ। মানে যারা ধরুন ARDS-এ মানে কী বলে লাঙে ইনফেকশানে জল জমে কী বলে আউট অফ ব্রেথ, মানে শ্বাস নিতে পারছে না, কেন না লাঙের ওই যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মেশিনারিটা সেইটা একদম মানে ফ্লুইডে ভর্তি হয়ে যায়। ওই জায়গাগুলো তখন আর অক্সিজেন কী বলে এক্সচেঞ্জ ক্ষমতাটা একদম কমে যায়। তো সেটাই অসুস্থতার কারণ, কিন্তু ভাইরাস ইটসেলফ অসুস্থতার কারণ না। সুতরাং আমাদের ইমিউন সেল যদি ট্রেন্ড ইমিউনিটি হয়, যদি বুঝতে পারে যে কিভাবে ভাইরাসের সাথে সহাবস্থান করতে হবে, তাহলে ভাইরাস ইনফেক্টেড হলেও অনেকে দেখবেন কিছুই হয় না, জাস্ট 2-3 দিনের মধ্যে। ইনফ্যাক্ট 85% লোক ভালোভাবেই সামলে উঠছেন, এখনও 15% অসুস্থ হচ্ছে, তার মধ্যে হয়তো 2-3% মানে ব্যাপারটা হচ্ছে জ্বর জ্বালা গলা ব্যথা এগুলো বহুকালের আমাদের একটা সহাবস্থান আমরা করছি। আর শুধু তাই নয়, মানে করোনা ভাইরাসকে আমরা SARS-CoV-2-কে আমরা বিপজ্জনক বলছি, কিন্তু আমরা 4টে করোনা ভাইরাসের স্ট্রেন অলরেডি বাতাসে কিন্তু আছে আগে থেকেই। আমরা কিন্তু এটা প্রতিদিনই নিচ্ছি, অল্প সর্দি জ্বর হয়। সুতরাং ওই সমস্ত ভাইরাসকে নিয়ে যারা নিজেদের ইমিউন সেলকে ট্রেন করতে পেরেছেন, ইমিউন হয়ে গেছি, হ্যাঁ, ট্রেন্ড ইমিউনিটি বলে, তারা যখন খারাপ ভাইরাসটা আসবে দে ক্যান হ্যান্ডেল ইট মোর। মানে ভাইরাস আর সেলের যে হোমিওস্টেসিস যাকে বলে, মানে পারস্পরিক বোঝাপড়া, আপনি বাংলাতে যদি বলেন, তাহলে এই ব্যাপারটা যাদের যত বেশি থাকবে, সে তত ভাইরাসের ইনফেক্টেড হলেও সে কাটিয়ে উঠবে তত। আমরা দেখেছি যে SARS-CoV-2 নিয়েই আমাদের রিসেন্ট গবেষণা, যেটা জার্নাল অফ ভাইরোলজিতে পাবলিশড হয়েছে, সেখানে আমরা দেখেছি যে এই ভাইরাসটা এত কি বলবো বুদ্ধিমান, মেধাবী ভাইরাস আমি বলবো, যে যখন কোষের মধ্যে ঢুকে গেল তখন ওই স্পাইক প্রোটিনটা না প্রচুর পরিমাণে তৈরি হয়, কোষের মধ্যে ফ্লাডেড হয়ে যায়, এবং সেই স্পাইক প্রোটিনটা যখন আবার মেমব্রেনে যাচ্ছে, গিয়ে আবার নতুন ভাইরাস তৈরি হয়ে বেরিয়ে আসছে,
এই জন্য স্পাইক প্রোটিনটার মধ্যে অনেক মডিফিকেশন দরকার। সেই মডিফিকেশনগুলো করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলজি বলে একটা পার্ট, গলজি বডিজ। সুতরাং যখন ফ্লাডেড হয়ে যায় তখন ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলজি অত সামলাতে পারে না। তখন ভাইরাসটা ভেবে নিয়েছে যে আমি যদি ফ্লাডেড করে দিই তাহলে তো আমি হোস্ট সেলকেই মেরে দিচ্ছি, আমি তো নিজেকে বাড়াতে পারবো না। সেই জন্য সে নিজেকে কন্ট্রোল করার জন্য নিজের আরএনএ জিনোমের মধ্যে কিছু সিকোয়েন্স ঢুকিয়ে নিয়েছে, যার ফলে আরএনএ থেকে প্রোটিন হওয়াটা অনেক কমে যায়। হ্যাঁ, সেই কমে যাওয়াটা এখন আপনি বলতে পারেন ভাইরাস কেন এরকম একটা সিকোয়েন্স ঢুকিয়ে নেবে যে নিজের প্রোটিন সিনথেসিসকেই কমিয়ে দেবে, এটা তো ভাইরাসের ক্ষেত্রে আত্মঘাতী। এটা প্রাথমিকভাবে মনে হতে পারে, কিন্তু সেটা নয়। তার কারণ হচ্ছে যদি প্রচুর পরিমাণে ভাইরাস বাড়তে শুরু করে তাহলে ভাইরাস নিজেই মরে যাবে আর কি, হোস্ট সেল মরে যাবে। হোস্ট সেল মরে গেলে ভাইরাস বাঁচবে না, তাহলে ভাইরাস হোস্ট রিলেশনশিপ ওইটাই আমার কাজ। এখন তো সারা পৃথিবীতে বিজ্ঞানী গবেষক তারা কাজ করছেন ভাইরাসকে কি করে মারা যায়। সেই জন্য এই যে অ্যান্টিভাইরাল যে বিভিন্ন কখনো ভ্যাকসিন আসছে, কখনো আইএম ইঞ্জেকশন আসছে, কখনো পিলসের মাধ্যমে কাজ করছেন তারা, তো এই যে অ্যান্টিভাইরাল থেরাপি কাজ হচ্ছে এটা নিয়ে যদি একটুখানি বলেন আমাদের। ভাইরাসকে মারবেন একটা কম্পাউন্ড দিয়ে, সেটাই তো অ্যান্টিভাইরাল। সেটা যদি করতে হয় তাহলে ভাইরাসটাকে কালচার করতে হবে, ভাইরাসটাকে বাঁচিয়ে রাখতে হবে, তারপরে তার উপরে টেস্ট করতে হবে যে কোনটাতে সে ইনহিবিট হচ্ছে। তাহলে ভাইরাসটাকে বাঁচিয়ে রাখার জন্য, এইরকম একটা SARS-CoV-2 মতো একটা ইনফেক্টিভ ডেঞ্জারাস ভাইরাসকে বাঁচিয়ে রাখার জন্য যে সিস্টেম দরকার তাকে বলা হয়, আমরা যখন কাজ করি তখন BSL-1, BSL-2, BSL-3। SARS-CoV-2 নিড BSL-3 ফ্যাসিলিটি। BSL-3 মানে বায়োসেফটি লেভেল 3, মানে যেখানে যে চেম্বারে কাজ করা হবে তার অ্যান্টি চেম্বার থাকবে, নেগেটিভ প্রেশার থাকবে, যারা সেখানে ঢুকবে তারা গ্যাস সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেন ওই ঘরের বাতাস যেন না ঢোকে আর কি, এবং পুরো আইসোলেটেড সিস্টেমে, মানে এটা একটা ম্যাসিভ কাজ আর কি। এইটার জন্য রিসেন্টলি একটা যুগান্তকারী কাজ হয়েছে চার্লস রাইসের ল্যাবে। চার্লস রাইস হেপাটাইটিস সির একজন খুব বড় বিজ্ঞানী, যিনি নোবেল প্রাইজ পেয়েছেন হেপাটাইটিস সির ওপরে। না, তার কাজের একটা বিরাট অংশ হলো যে হেপাটাইটিস সির মতো ভাইরাসকে উনি মিনিয়েচার ফর্মে এমনভাবে বানিয়েছেন যাকে বলা হয় ভাইরাল রেপ্লিকন মডেল, মানে একটা মিনিয়েচারাইজ ফর্মের ভাইরাস যেটা সেলে ঢুকতে পারে কিন্তু ইনফেক্টিভ ভাইরাস সেল থেকে বেরিয়ে আসতে পারে না আর কি। সুতরাং ওটা খুব উপযোগী ভাইরাস এই কাজটা করার জন্য। মানে এই ভাইরাসকে নিয়ে, এটাকে আমরা বলি, মানে খুব ক্রুড ল্যাঙ্গুয়েজে বলতে গেলে, মানে হাত পা কাটা ভাইরাস, যার হার্ট আছে, লাং আছে, যার মূল অংশগুলো আছে, কিন্তু সে নড়তে চড়তে পারে না। এই হাত পা কাটা ভাইরাস নিয়ে এই কাজগুলো এখন হচ্ছে। SARS-CoV-2 রেপ্লিকন মডেল বলছে তাকে, যাকে ওই মিনিয়েচারাইজ ফর্মে তাকে সেলের মধ্যে দিলে পরে সে ভাইরাস ঢোকে সেলে, যেমন করে আপনার আসল ভাইরাস সেলের মধ্যে ঢোকে, একই মেকানিজমে এও ঢোকে। সুতরাং ওই মেকানিজমটা কোন কম্পাউন্ড দিলে সেই ঢোকাটা বন্ধ হয়, সেটা এই সিস্টেমে টেস্ট করাটা খুব সুবিধাজনক। প্রফেসর মজুমদার, একটা খুব প্রয়োজনীয় প্রশ্ন আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যে অনেকেই আছেন যারা ডাবল ভ্যাকসিনেটেড হওয়ার পরও এফেক্টেড হচ্ছেন করোনা ভাইরাসে। তো এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই এসে যাচ্ছে এবং সকলেই এটা নিয়ে খুব আলোচনাও করছেন, সেটা হচ্ছে বুস্টার ডোজ। তো এই বুস্টার ডোজ কতটা এফেক্টিভ এই ডাবল ডোজ নেওয়ার পরেও, এক নম্বর প্রশ্ন। এবং দ্বিতীয়ত আপনার কাছে জানতে চাইব যে কতদিন ডাবল ডোজ নেওয়ার কতদিন পরে বুস্টার ডোজটা নিতে হবে, এটা দ্বিতীয়। এবং তারই সঙ্গে একই সঙ্গে আপনাকে থার্ড আর একটা প্রশ্নও করে রাখি, যদি একই সঙ্গে উত্তরটা দেন, যে এবারের তৃতীয় ঢেউতে কিন্তু বাচ্চারা ভীষণভাবে এফেক্টেড হচ্ছে, তো বাচ্চাদের ভ্যাকসিনেশনের জন্য কি করা উচিত একটু যদি বলেন। বুস্টার ডোজ তো অবশ্যই নেওয়া উচিত, কারণ বুস্টার ডোজের যে ফাংশনটা হলো যে ধরুন প্রথম আপনার যে ভ্যাকসিন নেওয়া হলো, আপনার অ্যান্টিবডি লেভেল বাড়লো, সেকেন্ড ডোজে আরেকটু বাড়লো, কিন্তু অ্যান্টিবডি লেভেলটা না ব্লাডের মধ্যে যাকে আমরা বলি স্টেডি স্টেট লেভেল, সেই লেভেলটা অনেক দিন স্থায়ী থাকে না, তো অ্যান্টিবডি রেসপন্সটা কমে আসে আর কি। তো তখন বুস্টার দিলে পরে
তখন ওই যখন কমে আসছে ওই স্টেজ থেকে আবার বাড়িয়ে দেওয়া যায়। শুধু তাই নয়, আপনার ভাইরাসের এগেনস্টে প্রোটেকশন ভ্যাকসিন শুধু অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট নয়, তার অ্যান্টিবডি অ্যাপার্ট ফ্রম অ্যান্টিবডি আরও একটা বিরাট ভূমিকা আছে ভ্যাকসিন কীভাবে প্রোটেক্ট করে, সেটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি, যাকে বলে টি সেল মিডিয়েটেড ইমিউনিটি, যেখানে ধরুন CD4+ টি সেল, CD8+ টি সেল, এই যে সাইটোটক্সিক টি সেল, ভাইরাস ইনফেক্টেড সেলকে এই টি সেলগুলো গিয়ে মেরে দেয় আর কি। সুতরাং ওইটাও কিন্তু অ্যান্টিবডি দিয়ে সেই টি সেল রেসপন্স বাড়ে আর কি, এই ভ্যাকসিন দিয়ে সেই টি সেল রেসপন্স বাড়ে। সুতরাং যখন আপনি বুস্টার দিচ্ছেন তখন অ্যান্টিবডি লেভেল কমে গেলেও কিন্তু যখন বুস্টার মানে কি, বুস্টার মানে আরেকবার অ্যান্টিজেন ঢুকিয়ে দেওয়া আর কি, তখন সেই একই ব্যাপারগুলো ওই স্টেজে গিয়ে রিপিট হয়ে গেল। এবং সবথেকে যেটা বুস্টারের যেটা সবথেকে কার্যকরী ভূমিকা, সেটা হচ্ছে বুস্টার ইজ মোর এফিশিয়েন্ট টু স্টিমুলেট সেল মিডিয়েটেড ইমিউনিটি অলসো। মানে আপনার CD4+, CD8+ টি সেলের মাত্রাও বুস্টার নিলে পরে অনেক বেড়ে যায়, মানে আপনার সেল মিডিয়েটেড প্রোটেকশনও অনেক বেশি তখন। এটাই বুস্টার নেবার কারণ। এবং বুস্টার ধরুন সেকেন্ড ডোজ নেবার 6 থেকে 8 মাসের মধ্যেই বুস্টার নেওয়া উচিত। এখানে যদি ক্লিনিক্যাল ট্রায়াল যদি ঠিকমতো হয়ে থাকে তাহলে, এবং সেই ট্রায়াল থেকে যদি রেকমেন্ড করা হয় যে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হোক, তাহলে তো সেটা তো ভালো, সেটা তো বাচ্চাদের ভ্যাকসিন নিতে তো কোনো অসুবিধা থাকার কথা না। আমি স্ট্রংলি রেকমেন্ড করব যখন ভারতবর্ষে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হবে, অভিভাবকরা যেন তাদের সন্ততিদেরও ভ্যাকসিন দেওয়ার কথা ভাবেন। যে কথাটা একটা জিনিস আপনাকে বলার, যে এইরকম একটা প্যান্ডেমিকের মধ্যে, প্যান্ডেমিক থেকে আমরা যখন চাইছি যে কবে আমরা এন্ডেমিকে পৌঁছবো, সেখানে একজন ভাইরোলজিস্ট হিসেবে আপনি যদি আমাদের কিছু আশার কথা শোনান তাহলে বোধহয় ভীষণ ভালো লাগবে। যদি আপনি সমস্ত প্যান্ডেমিকের হিস্ট্রি যদি দেখুন এই SARS-CoV-2 মানে SARS-CoV-2 ক্ষেত্রে একটাই স্ট্রং হিস্ট্রি আমাদের আছে প্যান্ডেমিকে, কিভাবে প্যান্ডেমিক থেকে এন্ডেমিক হয়েছিল, সেটা হচ্ছে আপনার স্প্যানিশ ফ্লু, যেটা প্রচুর লোক মারা গিয়েছিল তখন। SARS-CoV-2 এখান থেকেও অনেক বেশি লোক মারা গিয়েছিল, এবং তখন তো অত মানে এখন যেরকম ধরুন সাপোর্টিং ব্যবস্থা অনেক আছে, তখন তো অত ছিল না, তখন প্রচুর লোক মারা গিয়েছিল। এবং এই রকমও 3-4 বার ওয়েভ এসেছিল। আলটিমেটলি সেটা কিন্তু আজকে আমরা ইনফ্লুয়েঞ্জা নিয়েই বেঁচে আছি, হ্যাঁ, সেটা কিন্তু এন্ডেমিকই হয়েছে। সুতরাং SARS-CoV-2 কিন্তু ওই পথেই হাঁটছে আর কি। কারণটা কি দেখুন, তার কারণ আমি বলছি, এই যে একের পর এক মিউটেশন হচ্ছে, ভেরিয়েন্ট হচ্ছে, এই যে ওমিক্রনে এসে থেমেছে এখন ব্যাপারটা। ওমিক্রনের ব্যাপারটা কি হয়ে গেল না, ওমিক্রন খুব হাইলি ইনফেক্টিভ, কিন্তু বেশি ফেটাল বেশি নয়, সেটা স্ট্যাটিস্টিক্স তাই বলছে। এবং এখন অবশ্য তার এগেনস্টে হ্যাঁ কী করে আমি বলছি যে এখনও হয়তো পর্যাপ্ত বৈজ্ঞানিক গবেষণা হয়নি, কিন্তু যত ডেটা, এই যে কালকেই গত পরশু দিনই একটা ডেটা আমি দেখলাম, পাবলিশ ডেটা ওমিক্রন সম্পর্কে, যে সিভিয়ারলি হসপিটালাইজেশন রেট, ICU অ্যাডমিশন রেট ওমিক্রন ইনফেক্টেডদের ক্ষেত্রে অনেক কম দেন ডেল্টা। এটা সত্যি কথা আর কি। সুতরাং একটা এরকম হাইলি ইনফেক্টেড ভাইরাস এসেছে, যেটা মানে আজ নয় কাল আমার মনে হয় অনেকেই আমরা ইনফেক্টেড হব আর কি। অনেকে বুঝতেও পারবে না যে ইনফেক্টেড হয়েছে, 2-3 দিন জ্বর, কেউ হয়তো টেস্টও করায়নি, এরকমও অনেক। কিন্তু আমরা সামান্য জ্বর হলে কি আর সবসময় টেস্ট করাই? এরকমের মধ্যে দিয়েই কিন্তু এই ব্যাপারটা হবে, এবং যেটা এখন হচ্ছে। সুতরাং আপনি যদি এটাকে যদি পজিটিভ দিক দিয়ে ভাবেন, যে ওমিক্রন কুড বি এ ব্রিজ বিটুইন দ্য প্যান্ডেমিক অ্যান্ড এন্ডেমিক স্টেজ অফ দিস ভাইরাস, বাট তার জন্য এখনও সময় দিতে হবে, সময় আসেনি। শুনুন, এই আতঙ্ক ব্যাপারটা আর রেশনাল অ্যাপ্রোচ ব্যাপারটা দুটো কিন্তু আলাদা। আপনাকে সাবধানী হতে হবে, কিন্তু আতঙ্কিত হলে আপনি কিন্তু রেশনাল অ্যাপ্রোচ হারিয়ে ফেলবেন। সুতরাং আমাদের সাবধানী হতে হবে, আমাদের মাস্ক পরতে হবে, আমাদের ডিস্টেন্স মেনটেন করতে হবে, কিন্তু আমাদের ওই আতঙ্কিত হয়ে এই জানিস তো ওখানে এত হলো, ওখানে সব বন্ধ করে দিয়েছে,
এইগুলো করাটা কিন্তু কতটা ঠিক আমি জানি না। আমরা জানি প্রফেসর মজুমদার আপনি গীতিকার, গান লেখেন, আপনি কবি মানুষ, মানে কবিতাও লেখেন। তো এই বিজ্ঞান চর্চা করতে করতে কবিতা লেখা বা গান লেখা একটা বোধহয় দক্ষিণের জানলা মনে হয়। তো আজকের এই মানে ভাইরাস নিয়ে এত কথা বলার পর কয়েক লাইন কবিতা যদি আপনার লেখা কবিতা যদি একটু শোনা যায়। আমার নিজের লেখা একটা কবিতা আমি পড়ে শোনাচ্ছি, যেটা কয়েক বছর আগে দেশ পত্রিকায় বেরিয়েছিল। কবিতাটার নাম অশ্বমেধের ঘোড়া। যে শরীর তোমাকে ভেবেছে অশ্বমেধের ঘোড়া, ক্লান্তিহীনভাবে বানিয়ে চলেছে তোমার পদচিহ্ন দিয়ে আঁকা বিশ্বজয়ের সীমারেখা। উপায়হীন মন দখল নিয়েছে তার, শেয়ার বাজারের ওঠানামার পুলক, হরিধ্বনি জড়ানো চিতার নিভে যাওয়া কাঠের ভয়, মাঝরাতের শেষ ট্রেন না পাওয়ার ভয় বেশ বুঁদ হয়ে জড়িয়ে আছে তোমার শরীরে। এখনো স্বাদ পাওনি তুমি, তোমার সেই প্রতিষ্ঠিত কামনা ক্লান্ত শরীরের ভেতর লুকিয়ে থাকা সেই অনাথ শরীরের এখনো যে শূন্যতার স্তবকে মোড়া আদরে জর্জরিত। এখনো আসেনি তার একটিও সন্দেহের রাত বা পিচগলা রাস্তার ক্লান্তি। এখনো তাকে ক্রমাগত সাহস যোগায় পালকি চেপে হারিয়ে যাওয়া প্রথম প্রেম, মায়ের তুলসীতলা কিংবা শৈশবের চুকিতকিত খেলা। তুমি শুধু অপেক্ষা করো সেই অশ্বমেধ যজ্ঞের দিনটি অবধি। নমস্কার। অসাধারণ। দেশ পত্রিকা থেকে জার্নাল অফ ভাইরোলজি, মানে একটা একটা মানে কবিতা কোথায়, এবং সেখান থেকে এই SARS-CoV-2 ভাইরাস ট্রান্সলেশন, তার হোস্ট ভাইরাস ইন্টারাকশন, মানে এতটা একটা জাম্প বলা যেতে পারে। কেমনভাবে করেন, মানে এই দুটোকে ব্যালেন্স কী করে করেন? আমি বিজ্ঞান আর সাহিত্যকে একে অপরের পরিপূরক ভাবি আর কি। সব যখন ক্লান্ত হয়ে যাই এই ল্যাবরেটরিতে, তখন বাড়ি ফিরে এসে রাত 11টার পরে চারদিক নিস্তব চুপচাপ হয়ে গেলে যখন, তখন আমার পড়ার টেবিলে বসে দু লাইন যদি লিখতে পারি তো খুব ভালো একটা তৃপ্তি হয়, সেদিনকে খুব ভালো ঘুম হয়। প্রফেসর মজুমদার, এই যে মানে কবি মজুমদার, গীতিকার মজুমদার, বিজ্ঞানী মজুমদার, হ্যাঁ, এই এতগুলো রূপকে আপনি ধরে রেখেছেন, ঠিক এইভাবেই আপনি এগিয়ে চলুন। ভীষণ ভীষণ ভালো থাকুন, আমাদেরকে লড়তে সাহায্য করুন, জিততে সাহায্য করুন। এই প্যান্ডেমিক থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে, এবং ঠিক এইভাবেই কিন্তু মনটাকে ভালো রাখতে হবে, সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, কিন্তু আতঙ্কিত নয়। ঠিক এইভাবেই আমরা এগিয়ে চলবো। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার।